বাংলা সাহিত্যের কিছু ছোট গল্প দিয়ে আমাদের এই নিবেদন দাদু দিদাদের আসর। দাদু দিদাদের আসরে আজ শুনবেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা লক্ষ্মী আচার্যির গল্প। আশা করি আমাদের আদরের দাদু ভাইরা তোমরা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাহলে শুরু করছি আজকের আসরের গল্প, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা লক্ষ্মী আচার্যির গল্প। হরিহরডাঙ্গার চর। একদিকে নারুগ্রাম, অন্যদিকে ভেলাইগাছি, মধ্যে বাবুর মায়ের মরা খাল। এই মরা খালের ওপারে মরা ঘাট, অর্থাৎ হরিহরডাঙ্গার চর। তবে হরিহরডাঙ্গা কেউ বলে না, বলে হরারডাঙ্গা। সেই হরারডাঙ্গার চরে লক্ষ্মী আচার্যি রোজ রাত্রিবেলায় ভূতের কাঁধে চেপে জপ করতে যেতেন, আর ফিরে আসতেন প্রায় মাঝরাতে ভূতের কাঁধে চেপে। তিনি ছিলেন মস্ত গুণিন। তার মতো গুণিন এ তল্লাটে ছিলই না। এ তল্লাট কেন, গোটা বর্ধমান জেলাটার মধ্যেই কেউ ছিল না। মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন। পান থেকে চুন খসবার আগেই ভূতেরা সব হুকুম তামিল করে দিত। তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে করে বয়ে নিয়ে যেত। অনেকেই নাকি আড়ালে আবডালে লুকিয়ে দেখেছে এ দৃশ্য। ছায়া ছায়া, কালো কালো, কি বিচ্ছিরি সব চেহারা। কেউ দেখেছে আস্ত কঙ্কাল, কেউ বা কিছুই দেখেনি। শুধু মাঠের ওপর দিয়ে দুলকি চালে দুলে দুলে যেতে দেখেছে পালকিটাকে। সেই পালকির ভেতরেই বসে আছেন গুণিনের সেরা গুণিন লক্ষ্মী আচার্যি। সবাই বলে লক্ষ্মী আচার্যি নাকি পিশাচসিদ্ধ লোক। চেহারাটিও তেমন, এই লম্বা চওড়া দশাশয়ী চেহারা। খুব কম করেও 6.5 ফুটের বেশি হবেন, কম নয়। ঘন কালো গায়ের রং, পরনে লাল চেলি, রক্তবস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, চারারের হার, শকুনির হার, ধনেশ পাখির হাড়ের মালা, নানা রকম লাল নীল পুঁথি, গাছের শিকড় আর কড়ির মালা, কত রকমের দুষ্প্রাপ্য তবলকিতে। কপালে টকটক করত তেল সিঁদুর, লম্বা করে টানা। মাথায় মস্ত টাক, চোখ দুটি লাল রক্তবর্ণ, যেন ভাটার মতো জ্বলছে। চোখ উঠলে যেমন লাল হয়, তার চেয়েও ভয়ঙ্কর লাল দেখায়। সব তেজের যেন ওই চোখের মধ্যেই প্রকাশ। এই লাল চোখ দুটি নেশায় ঠুলুঠুলু করত সর্বক্ষণ, ঠিক যেন মহাকালের অবতার। লোকেরা তাই ভয়ে ভক্তি করে বলতো, বাবারে, সাক্ষাৎ কালভৈরব। আচার্যকে দেখলে ভয়ে বুক শুকিয়ে যেত সকলের। শুধু ভয়ের জন্যে নয়, গুণের জন্যও ভক্তি করত সবাই। জিন আর করিমের মতন অপদেবতাও হার মানত আচার্যির কাছে, যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণিনও হিমশিম খেয়ে যেত। লোকে তাই দুপুরে রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত আচার্যির। তাদের মনে এ বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যির নাম নিলে ভূত তো ভূত, ভূতের বাবাও আর কাছে ঘেঁষবে না। সেবারে নারুগ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিল। গ্রাম উজাড় করে মরতে লাগলো সব। যে বাড়িতে রোগ ঢোকে সে বাড়িতে বাতি দিতে আর কেউ অবশিষ্ট থাকে না। কে কার মুখে জল দেয় এমন অবস্থা। সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যিকে ধরল। আচার্যি তখন সবে গৃহদেবতা মহাকালীর পুজো সেরে উঠেছেন। উঠেই দেখেন সারি সারি সব লোক দাঁড়িয়ে আছে। বললেন, জয় মা, জয় মা ব্রহ্মময়ী।
হ্যাঁ, কি ব্যাপার রে, আমার এখানে কেন? লোকদুলে বলল, আপনি দয়া না করলে যে সবাই মারা পড়ি। আচার্যজি বললেন, বলেই একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, দেখি মাকে বলে কি করতে পারি। পাপ করবি তোরা, আর মায়ের কাছে হতে দেব আমি। আপনি আমাদের মা বাপ, আমাদের হয়ে মাকে আপনি একটু বলুন। আমাদের ডাক তো মা শুনবে না, আপনার কথা যদি শোনে। আচার্যজি মশাই বললেন, অমাবস্যা কবে? আগে তা আমরা কি করে জানি, মুখ্য সূক্ষ্ম মানুষ। আচার্যজি তখন হিসেব করে বললেন, কুচবারে অমাবস্যা আগামীকাল। তোরা শ্মশানে মায়ের পূজার ব্যবস্থা কর। সকলে মহা ধুমধামে হরারডাঙ্গার চটানে শ্মশানকালীর কাছে পুজোর আয়োজন করল। আচার্যজি এলেন পুজো করতে, তবে ভূতের কাঁধে চেপে নয়, হেঁটে হেঁটে। সারা রাত ধরে চলল পুজো, ওম ইত্যাদি। শেষ রাতে পুজো শেষ হলো। মা মা বলে চিৎকার করতে লাগলেন আচার্যজি। একটা হাত শূন্যে তুলে বললেন, দে দে, তাড়াতাড়ি দে। কার উদ্দেশ্যে কাকে যে বললেন তা কে জানে। সবাই অবাক হয়ে দেখল, সেই অন্ধকার শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল। তারপর কালো ছায়ার মতো আধপোড়া একটা হাত আচার্যজির হাতে একটা মরার মাথার খুলি বসিয়ে দিল। আচার্যজি সেটা নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কী সব মন্ত্র পাঠ করলেন। তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গাঁয়ের লোকেদের হাতে। বললেন, এটা হলো মৌষধ, প্রত্যেকে এক বিন্দু করে জিভে দাও। আর যার যার বাড়িতে রুগী আছে তারা সেই রুগীর মুখেও এক বিন্দু করে এই ঔষধ দাও। তারপর বললেন, তোমরা এখনই কেউ যাবে না, আমি না যাওয়া পর্যন্ত। এখনো আমার কাজ বাকি আছে। এই বলে একটা লম্বা ঝেঁটা নিয়ে অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন, ওরে, কে আছিস? গাছের ডাল অমনি দুলে উঠল। সঙ্গে সঙ্গে ছচ্ছর করে একটা ডাল পাতা জোড়ে নাড়িয়ে দেওয়ার শব্দ হলো। আচার্যজি বললেন, এই ঝাঁটা নে, মায়ের আদেশ। গ্রাম থেকে ঝেঁটিয়ে সব রোগ এখনই তাড়িয়ে দে, বুঝলি? আবার সেই ভয়ঙ্কর আধপোড়া লম্বা হাত চোখের পলকে আচার্যজির হাত থেকে ঝাঁটাটা তুলে নিল। আচার্যজি বললেন, এবার আমি যাব। বলে একটা শাঁখ নিয়ে জোরে ফুঁ দিতে দিতে খালের পাড় ধরে বরাবর চলে গেলেন আচার্যজি। আশ্চর্যের কথা, এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে। আর কেউ মরল না, যারা ভুগছিল তারাও সেরে উঠল। আচার্যজির কৃপায় তারা প্রাণে বাঁচল সবাই। সেই থেকে আজ পর্যন্ত নারুগ্রামে আর কখনো কারও কলেরা আর হয়নি। লক্ষ্মী আচার্যজির ভাই গোবর্ধন আচার্যজি একবার বিয়েবাড়ি নেমন্তন্ন খেয়ে দূর গ্রাম থেকে আসছে। তখন মধ্যরাত্রি, ঘুটঘুট করছে অন্ধকার। হালদার পুকুরের পাড়ে এসে বাধা পেল গোবর্ধন। দেখল তার ঠিক যাওয়ার পথটির ওপর বসে আছেন প্রভু। ভয়ে বুক শুকিয়ে গেল, অথচ যাওয়ার তো একটিমাত্র পথ। গোবর্ধন তখন অনুনয় বিনয় করে বলল, পথ ছাড়ুন গো মশাই, যেতে দিন। কিন্তু কে কার কথা শোনে? উত্তর এলো, বিয়ে বাড়ি খেতে গিয়েছিলুম, লুচি মিষ্টি মাছ এসব আছে। আগে আমার দাদা লক্ষ্মী আচার্যের জন্য নিয়ে যাচ্ছি।
সে তো এখন শ্মশানে বসে জপ করছে, সে খাবে না, তুই রেখে যা। কিন্তু দাদার নিষেধ। দাদা যে বলেছে রাত বিতে পথে কেউ কিছু চাইলে দিবি না। আমার খিদে পেয়েছে, তুই আমায় দে। দেব, তবে তার আগে তুমি আমাকে শ্মশানে দাদার কাছে পৌঁছে দাও, তাকে জিজ্ঞাসা করে তারপর দেবো। ব্যাস, কেউ আর নেই, পথ ফাঁকা। গোবর্ধন মনের আনন্দে পুকুর পাড় থেকে আলে নামলো। তারপর আল পেরিয়ে কুলিতে উঠতে যাবে এমন সময় দেখলো মস্ত একটা বাঁশঝাড় শটান শুয়ে আছে রাস্তার উপরে। মহা বিপত্তি, কোনো রকমই যাওয়ার উপায় নেই। গোবর্ধন বলল, আবার আমার পিছু নিয়েছিস? তুই খাবার দিলি না রে। বললুম তো আমাকে দাদার কাছে নিয়ে চল। তোর দাদার সঙ্গে আমার বিবাদ, তার কাছে আমি যাবো না। তবে পথ ছাড়। যা না তুই। কি করে যাব? রাস্তার উপর এভাবে বাঁশঝাড় শুয়ে রাখলে কখনো মানুষ যেতে পারে? আরে ও তো ঝড়ে পড়ে গেছে। তাই ঝড়, আর সারাদিন ধরে অসহ্য গুমর চলছে, পাতা নড়েনি গাছপালার, আর তুই বলছিস ঝড়ে পড়েছে। ওটা থেকে ওর তলা দিয়ে গলে জানা তুই। ও, তাহলে আমাকে টিপে মারবার খুব সুবিধে হয় না? না রে, কিছু করবো না। তোর ভয় করে তুই ডিঙিয়ে যা। তাও যাব না। পথ পরিষ্কার না করলে যাবই না আমি। সকাল হোক, তারপর দাদাকে গিয়ে বলি। গোবর্ধন আর অনুরোধ না করে বসে পড়ল সেখানে। বসে বসে মা মহাকালী আর লক্ষ্মী আচার্যকে স্মরণ করতে লাগলো। এমন সময় হঠাৎ গোবর্ধন দেখতে পেল হরার ডাঙার দিক থেকে দুটো কঙ্কাল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে। দেখি তো বুক শুকিয়ে গেল গোবর্ধনের। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো গোবর্ধন। মনে হলো এখুনি বোধহয় হার্ট ফেল করবে। কঙ্কাল দুটো এসে বলল, আমাদের আচার্যি পাঠিয়েছে। বলে সেই গাছের দিকে তাকিয়ে বলল, বড্ড সাহস তোর না? আচার্যি আজ তোর 12টা বাজাবে। শিগগির গাছ তোর, তারপর আমরাও মজা দেখাচ্ছি তোকে। সশব্দে সেই লম্বা বাঁশঝাড়গুলো খাড়া হয়ে গেল। তখন গোবর্ধন আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিল ঘরের দিকে। পেছনে তখন বাঁশঝাড়ের ভিতর 3 ভূতের প্রচণ্ড ধস্তাধস্তি, আর তার সঙ্গে আও আও খাও খাও শব্দ কানে এলো। আলাদপুরে একটা লোককে ভূতে ধরল একবার। ভূতটা ভারী বেয়ারা, সব ওঝা হার মানল তার কাছে। সেখানকার লোকেরা তখন ঠিক করলো লক্ষ্মী আচার্যকে ডাকতেই হবে। গ্রামের বেশ মাতব্বর গোছের 2জন লোক এসে হাজির হলো লক্ষ্মী আচার্যির বাড়িতে। আচার্য অবশ্য তাদের চিনতেন। একজনের নাম ভজহরি বিশ্বাস আর একজনের নাম কেষ্ট দাস। আচার্য বললেন, কি ব্যাপার ভজহরি, এমন অসময়ে? মুশকিল হয়েছে আচার্যি মশাই। কেন কেন? আমাদের গ্রামে একজনকে ভূতে ধরেছে, বড় ভেড়া ভূত। কিছুতেই ছাড়তে চাইছে না, সব রোজা হার মেনেছে তার কাছে। এখন একমাত্র ভরসা আপনি। আপনি গিয়ে না ছাড়ালে মারা পড়ে যাবে বেচারি। তা না হয় ছাড়াবো, কিন্তু যত ভূতে কি তোদেরকেই ধরে? কই, আমাকে তো ধরে না। কি যে বলেন আচার্যি, আপনি হলেন গুণিনের সেরা গুণিন। ভূতেরা আপনাকে কাঁধে নিয়ে ঘোরে, আপনার আজ্ঞাবহ। আমাদের ভাগ্য যে আপনার মতো লোককে আমরা বিপদে পাই। আচার্য হেসে বললেন, চল চল, দেখি কিরকম ভূত ধরেছে তোদের লোককে। খুব তালে এসে পড়েছিস, না হলে আর একটু পরেই আমি বেরিয়ে যেতাম। আচার্য চললেন আলাদপুরে। আলাদপুরে পৌঁছনো মাত্রই গাঁয়ের উৎসাহী লোকেরা সবাই চলল আচার্যের পিছু পিছু। গুণিনের সেরা গুণিন এসেছে, তার ভূত ছাড়ানো দেখতে হবে বই কি। খবর পেয়ে
আশেপাশের গ্রাম থেকেও বহু লোক ছুটল। আচার্যের ডাক যখন পড়েছে, ব্যাপারটা তখন নিশ্চয়ই সাংঘাতিক। আচার্য রোগী দেখলেন। রোগীর মুখের ভাব দেখে বললেন, এই হু বলাটা আচার্যের বৈশিষ্ট্য। কোনো জটিলতা দেখলেই তাহলেই লোকেরা বুঝে নেবে অবস্থা গুরুতর। হু বলে আচার্য বললেন, দাও দুটি সর্ষের চোঙা আর গুটি কতক প্যাকাটি দাও। আচার্য ভৈরবের মতন দাঁড়িয়ে মন্ত্র বলে সেই সর্ষের চোঙা ছুঁড়ে দিলেন রোগীর গায়ে। আর যায় কোথা! রোগী তখন বাবারে মারে করে অস্থির। তারপর প্যাঁকাটির মাথায় আগুন ধরিয়ে সেই আগুন নিভিয়ে পেছনের ফুটোয় ফুঁ দিয়ে মুখে ধোঁয়া দিলেন আচার্য। রোগী তো কাটা ছাগলের মতন ধরফর করতে লাগলো। তখন ওরে তোর দুটো পায়ে পড়ি, আমায় অমন করিস না রে, আমি এক্ষুনি ওকে ছেড়ে দিচ্ছি। আচার্য বললেন, তা তো যাবি রে বেটা, কিন্তু ধরেছিলিস কেন? আর কথা নেই। ভূতে পাওয়া রুগী একদম চুপ, কেবল গো গো করে। আচার্য বললেন, খয়ে কি হলো বল, ওকে ধরেছিলিস কেন? ও কেন আমার গায়ে মাছ ধোয়ার জল ছুঁড়ে দিয়েছিল? তুই ছিলিস কোথায়? আমি ওদের ছাঁচতলাতে দাঁড়িয়েছি। কেন তুই ওদের ছাঁচতলাতে ছিলিস? ও কি ইচ্ছে করে তোকে দেখে তোর গায়ে জল ফেলেছে? না, আমাকে সরে যেতে না বলে ফেলেছে। কেন? বেশ করেছে, ফেলেছে। তা তুই যখন দেখলি ও জল ফেলতে আসছে, তখন তুই বা সরে গেলি না কেন? বারে, আমি কি ওকে দেখেছি? ওদের ছাঁচতলায় দাঁড়িয়ে তুই ওকে দেখতে পেলি না, আর ও তোকে দেখতে না পেয়ে তোর গায়ে জল ফেলেছে। তুই ওকে ধরলি। রোগী তখন পেঁচে পড়ে একদম চুপ। আচার্য বলেন, তার মানে ইচ্ছে করে ওকে ধরবি বলেই ওর জল তুই গা পেতে নিয়েছিস? না না, তা কেন? আচার্য গম্ভীর গলায় বললেন, কোথায় থাকিস তুই? মজুমদারের ঈশান বনে। ওই গ্রামের কাছাকাছি আমি থাকি, তুই জানতিস না? হ্যাঁ, জানতুম। তাহলে কেন ধরেছিস বল? তোর গ্রামের লোককে তো ধরিনি আচার্য। ওরে বেটা, হ্যাঁ যাক, তুই একে ছাড়বি কিনা বল? ছেড়ে দেব, সত্যি ছেড়ে দেব। ছেড়ে দেব নয়, এক্ষুনি ছাড়। তুই আগে চলে যা, তারপর ছাড়ছি। না, তোকে এক্ষুনি ছাড়তে হবে। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। অবাক কাণ্ড! যে লোক একটু আগেও ধুলোয় শুয়ে ছটফট করছিল, সে আবার সুস্থ হয়ে আচার্যকে প্রণাম করে উঠে বসল। সকলে জয়ধ্বনি করল। আচার্য বলল, জয় লক্ষ্মী আচার্যের জয়, জয় লক্ষ্মী আচার্যের জয়। বাবা, এ কি যাত্রা লোক! মনে করো ভূতে আচার্যের পালকি বয়। কত ভূত জব্দ হলো, তো এ বেটা কোন ছাড়! এই যে বেলকি দেখলুম রে ভাই। বলে যে যার চলে গেল। আচার্য নিজের পাওনা গন্ডা বুঝে নিয়ে সন্ধ্যের পর ভূতের কাঁধে চেপে ফিরে এলেন। পরের দিন সকালে আলাদপুরের লোকেরা আবার এসে হাজির। সেই ভজহরি বিশ্বাস আর কেষ্ট দাস আবার এলো। এসে হাত জোর করে বলল, প্রণাম হই আচার্য মশাই। আচার্য তখন দাওয়ায় বসে গঞ্জিকা সেবন করছিলেন। বললেন, কি ব্যাপার হে, আবার কি মনে করে? ব্যাপার সাংঘাতিক আচার্য মশাই। আপনি চলে আসার পরই ভূতরা আবার এসে ধরেছে রুগীকে। গঞ্জিকার কলকেটা রেখে দিয়ে লাল রক্ত জবার মতন চোখ দুটো পাকিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন আচার্য। আবার এসেছে? এত বড় স্পর্ধা! রাগে উত্তেজনায় আচার্য ঠক ঠক করে কাঁপতে লাগলেন। রাগলে তাকে ভয়ঙ্কর দেখায়।
আস্ত মানুষটাই যেন পাল্টে যায় অদ্ভুতভাবে। মুখখানি কঠিন হয়ে ওঠে, গালে ভাঁজ পড়ে, কপাল কুঁচকে যায়, দারুণ দেখায়। আচার্যি বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু গেলে কি হবে? তাকে আসতে দেখেই তো ভূতটা ছেড়ে পালালো। রোগী তখন আবার সুস্থ দেহে প্রণাম করলো তাকে, বলল, কি হবে আচার্য মশাই? কিছু হবে না, কোনো ভয় নেই, আমি তো আছি। আচার্যি মশাই চলে গেলেই ভূতটা ভর করে লোকটিকে, আর তাকে আসতে দেখলেই ছেড়ে পালিয়ে যায়। মহা মুশকিল। আচার্যি ভূতের ঠেটামো দেখে চটে যান। যাবেন নাই বা কেন? এসব ঝামেলা আর ভালো লাগে না তার। খুব কম করেও 80-র ওপরে বয়স হলো। মন্ত্রশক্তিতে ভূতকে তিনি বশ করেছেন, কিন্তু জরা মৃত্যুকে জয় করবেন কি করে? এ বয়সে কি আর ভূতের সঙ্গে ছেঁচড়ামো করতে ভালো লাগে কারো? শেষে একদিন রেগে বললেন, ঠিক আছে, আজ একটা হেস্তনেস্ত করবই এর। তারপর রোগীর বাড়ির লোকেদের বললেন, দেখ, আজ আর আমি যাব না, তবে কাল তোরা কেউ যেন ডাকতে আসিস না আমাকে। আমি রোজ যে সময় যাই, কাল তার চেয়ে আগেই আমি যাব। আর আমি গেলে কেউ যেন ব্যস্ত হোস না, কারণ আমি যে গিয়েছি এই কথাটা রুগী যেন কোনো রকমভাবে জানতে না পারে। কাল একটা শেষ বোঝাপড়া করতে চাই আমি। ভজহরি ও কেষ্টদাস ফিরে এলো। পরদিন লক্ষ্মী আচার্যি ঠিক দুপুরবেলা চললেন ভূত ছাড়াতে। আলাদপুরে পৌঁছেই আচার্যি করলেন কি, সর্বাগ্রে এক মুঠো ধুলো পড়ে সেই বাড়িটার চারপাশে গণ্ডি দিয়ে দিলেন। তারপর সোজা গিয়ে ঢুকলেন রোগীর ঘরে। রোগী তো আচার্যকে দেখেই আঁতকে উঠল, তার পেটের পিলে মাথায় উঠল। এমন অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে গিয়ে হাউমাউ করে উঠল সে, কিন্তু সে ক্ষণিকের জন্যে। পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে গেল। রোগী আবার সুস্থ হয়ে প্রণাম করল আচার্যকে। অতি কষ্টে চিচি করে বলল, মরে গেলুম আচার্য মশাই, আর তো পারি না। এইমাত্র আপনাকে দেখে আমাকে ছেড়েছে, আপনি চলে গেলেই আবার ধরবে আমায়। আচার্যি বললেন, চুপ করে বসে থাকো তুমি। ওর যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিয়ে এসেছি, আবার এখনই এসে ধরবে কিন্তু ও তোমাকে। আচার্যির কথা শেষ হতে না হতেই চেঁচিয়ে উঠল রোগী। চোখ লাল করে বলল, ধরবে না তো কি করবে শুনি? এ তো এত লোকের ওলা উঠো হয়, তোর হয় না? তোর কি এমন পাকা ধানে মই দিয়েছি আমি যে আমাকে তাড়ানোর জন্য এমন উঠে পড়ে লেগেছিস? আচার্যি বজ্র গম্ভীর স্বরে বললেন, ওকে তুই ছেড়ে দিয়ে আবার কেন ধরেছিস বল? কেন ধরবো না? আমি তো চলেই যাচ্ছিলাম, কেন তুই গন্ডি দিলি? আজ তো শ্রাদ্ধ করব বলে গন্ডি দিয়েছি রে। রোগী নিজের মনে বিড়বিড় করে কি যেন বলল, হয়তো বা গালাগালি করলো আচার্যকে। আচার্যি রোগীকে বললেন, তুই যে সেদিন বললি আমি ওকে ছেড়ে যাব, তা আবার কেন ধরলি? আর কোনো উত্তর নেই রোগীর মুখে। আচার্যি এবার তার ঝোলার ভেতর থেকে একটা মরার খুলি বের করলেন। খুলিটা দেখেই লাফিয়ে উঠল রোগী। ওরে বাবা, ওটা তুই বের করলি কেন আচার্য? শিবু চালানের জামাই বিশুর করটি ওটা, ও যে আমি চিনি। বিশুকে সাপে কাটলো সেবার রথের দিনে, তা সে মরা কেউ পোড়াতে দিল না। গাঁয়ের লোকেরা বলল কলার মাঞ্জাসে করে ওটা খালের জলে ভাসিয়ে দাও। সেই মরা বাবুর মায়ের খালে ভেসে ঠেকলো গিয়ে হরার ডাঙার চটানে। শিয়াল কুকুরে ছিঁড়াছিঁড়ি করলো। মাথাটা নিয়ে তুই প্রেত পুজো করে পচালি। তারপর তোর চেলারা ওটা পরিষ্কার করে তোকে কারণ খেতে দিল। ওটা তোর ঝুলিতে রেখে দে আচার্যি, তোর পায়ে পড়ি। আচার্যি তখন ঝুলির ভেতর থেকে একটা বোতল বের করলেন, বললেন, দেখছিস তো ওতে কি রে আচার্যি? সাতী নক্ষত্রের জল। আচার্যি মরার মাথার খুলিতে সাতী নক্ষত্রের জল ঢেলে
অনেকক্ষণ ধরে বিড় করে মন্ত্র বলে তারপর সেই জল ছুঁড়ে মারলেন রোগীর গায়ে। রোগী তখন বাপরে মারে করে উঠল। ওরে আমার ঘাট হয়েছে রে, তোর পায়ে পড়ি আচার্যি, আমায় ছেড়ে দে, আর ধরবো না একে। তোকে আর ঝাঁটা পেটা করে তাড়াবো আমি। রোগী এবার তেতে উঠল। দেখ আচার্যি, মুখ সামনে কথা বলবি, আমাকে তুই যাতা মনে করিসনি। এককালে আমি মস্ত পণ্ডিত ছিলাম, আজ কর্মদোষে প্রেত জনি পেয়েছি, তাই যা বললি তার কোনদিন বলবি না। বেশ করব, বলবো। যে সত্যিকারের পণ্ডিত হয় সে কখনো এইরকম ছ্যাঁচড়ামো করে? খবরদার বলছি, আমার সঙ্গে সমীহ করে কথা বলবি। বেশ, বলবো। তুই সত্যি পণ্ডিত কি আকাট মুখ্য তার পরিচয় দে আগে, তারপর বলবো। ঠিক আছে, আমাকে তুই পরীক্ষা কর। আচার্যি একটু সময় কি যেন ভাবলেন, তারপর বললেন, বল দেখি, হরধনু কে ভেঙেছিল? তোর মরা বাপ ভেঙেছিল। ওই নাম আমাকে বলতে আছে যে বলবো? তুই বেটা জানিস যে বলবি? জানি না তো জানি না, আমায় এবারের মতো ছেড়ে দে, আমার ঘাট হয়েছে। এখন কি ছাড়বো রে? আগে তুই স্বীকার কর যে তুই মুখ্য, তবে তো ছাড়বো। তা কেন করব? তবে কেন ছাড়বো? ওই প্রশ্নটা বাদ দিয়ে অন্য প্রশ্ন কর তুই। আচার্যি বললেন, বেশ, তাই করছি। বল, দশরথের বড় ছেলের নাম কি? বলবো না, ও নাম আমাকে বলতে নেই। না বললে আমিও ছাড়বো না, আরো গালাগালি দেব। একান্তই বলা দিতে হলে? হ্যাঁ। তবে শোন, সীতার পতির যে নাম, দশরথের বড় ছেলের সেই নাম। এরকম উত্তর তো আমি চাই না। আর আমাকে জ্বালাসনি আচার্যি, ওই নাম বললেই আমি উদ্ধার হয়ে যাব। আমি 3 শক্তি করে বলছি, আর কখনো এর ত্রিসীমানায় আসব না। এবার আমায় ছেড়ে দে। যা, দূর হয়ে যা। তবে তুই যে যাচ্ছিস তার একটা চিহ্ন দিয়ে যা। কি চিহ্ন চাস তুই বল? ওই শিলটাকে বুকে করে নিয়ে যা। ওরে বাবা, ও আমি পারবো না, আমার শরীর বড় দুর্বল। আমায় অন্য কিছু করতে বল আচার্যি। তবে ওই জুতো জোড়াটা নিয়ে যা। জুতো আমি ছুঁই না। বেশ বেশ বেশ, তাহলে ওই পাকুড় গাছের কাঁচার একটা ডাল ভেঙে তুই দিয়ে যা। তা যাচ্ছি, গন্ডি মুছে দে। আচার্যি গণ্ডি কেটে দিলেন, তারপর সকলকে বললেন, পাকুড় গাছের ডালটা ভাঙা মাত্রই তারা যেন রোগীকে ধরে ফেলে। কেননা ভূতে ধরা লোকের গা থেকে ভূত যদি ছেড়ে যায়, তবে সে সময় পড়ে গেলে হয় অঙ্গহানি, নাহলে মৃত্যু হতে পারে। তখন রোজার বাবারও আর কিছু করবার ক্ষমতা থাকে না। যা হোক, রোগী তখন মাতালের মতন টলতে টলতে উঠে দাঁড়ালো। তারপর সেইভাবে টলতে টলতে কুলি রাস্তা ধরে পাঁকুড় গাছটার দিকে চলল। রোগীর সঙ্গে চলল কয়েকজন সদা সতর্ক লোক। পাঁকুড়তলায় যাওয়া মাত্রই বিরাট একটা কাঁচা ডাল সকলের জোড়া জোড়া চোখকে বিস্মিত করে মর্মর শব্দে ভেঙে পড়ল গাছতলায়। আর সেই সঙ্গে হু হু করে হাওয়া বইতে লাগলো। সে কি ভীষণ দমকা হাওয়া, যেন ঝড় উঠল। ধুলো কুটো শূন্যে যেন ঘুরপাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে রোগীর বাড়ির লোকেরা ধরে ফেলল রোগীকে। তারপর সবাই মিলে ধরাধরি করে ধরে নিয়ে এলো তাকে। আচার্যি একটা রক্ষা কবচ করে ঝুলিয়ে দিলেন তার গলায়। আচার্যির কৃপায় সে যাত্রা বেঁচে গেল লোকটি। লক্ষ্মী আচার্যির ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। হ্যাঁ, গুণিনের মতন গুণিন বটে, সবার সেরা গুণিন। শুধু এই ঘটনা নয়, আরও বহু ঘটনায় সাফল্য লাভ করেছেন লক্ষ্মী আচার্যি। তবে কেউ প্রশংসা করলে তিনি ক্ষেপে যেতেন, বলতেন, বেরো শালারা, যা করেছে তা আমার মা ব্রহ্মময়ী করেছে। আমি কি করেছি রে? আমায় তোষামত করতে এসেছিস কেন? মায়ের চেয়ে আমিই বড় না? কাজেই আচার্যির কাছে
কেউ বড় একটা বিপদে না পড়লে সচরাচর যেত না। আচার্যি গুণীন মানুষ তো, দিনরাত নেশায় চুর হয়ে থাকতেন। সন্ধে হলেই ভূতের কাঁধে চেপে যেতেন হারার ডাঙায়, মানে হরিহর ডাঙার চটানে। সেখানে একদল ভূত এসে জমত। কালো কালো ছায়া ছায়া ভূতেরা আলোর রেখার মতন কঙ্কালের দল ঝুপঝাপ করে গাছের ডাল থেকে নেমে আসতো। শ্মশানের থেকে উঠে আসতো কায়াহীন ছায়ারা। আচার্যি গাঁজার কলকেটা এগিয়ে দিয়ে বলতেন, এটা ঠিক করে সেজে দে। অমনি একজন সেটা হাতে নিয়ে সাজতে বসত। থেকে ফুঁ দিয়ে আগুন বের করে ধরাতো। তারপর বলতো, খা, একটু পেশাদ আমাদের কেউ দিস আচার্যি। আচার্যি একটা টান দিয়ে ভূতেদের হাতে তুলে দিতেন সেই কলকেটা। তারপর সেটা হাতে হাতে ঘুরত। আড়ালে আবডালে লুকিয়ে এই দৃশ্য যারা দেখত তারা এসে গল্প করত অন্যদের কাছে। সকলে অবাক হয়ে যেত শুনে। চোখ দুটো বিস্ময়ে বিস্ফোরিত হয়ে উঠত। একদিনের ঘটনা, পেঁচোয় পেয়েছে একটা ছেলেকে, কখনো নীল, কখনো সবুজ, কখনো লাল হয়ে যাচ্ছে। সবাই বলল, ও ছেলে বাঁচবে না, 4 দিনের ছেলে বাঁচে কখনো? খবর গেল আচার্যির কাছে। আচার্যি বললেন, বাঁচবে না মানে? আমি বাঁচাবো ওকে। সবাই কেঁদে কেটে পায়ে ধরল আচার্যির। দয়া করুন আচার্যি মশাই। দয়া তো করছি রে বাবা, বলছি তো বাঁচাবো। কাজ কর, আজ মাঝরাতে ছেলের মাকে একলা যেতে বলবি শ্মশানে। ছেলেকে সঙ্গে নিয়ে যাবে শুধু, তারপর আমি আছি। একলা যাবে? ভয় করবে না? ওরে বাবা! ভয় করলে তো চলবে না, ছেলেকে বাঁচাতে গেলে সাহস করে যেতেই হবে। যেতে যখন হবে তখন যাওয়াই হলো। ছেলেকে বুকে নিয়ে ছেলের মা একলা চলল হরার ডাঙার চটানে। বাবুর মায়ের খালের ধারে আসতেই কে যেন বলল, তুই ওইখানেই বস মা, ছেলেটা দে। ছেলের মা খালের ধারে বসে পড়ল। দে, ছেলেটা দে। ছেলের মা তো অবাক, কাউকেই তো সে দেখতে পাচ্ছে না, দেবেটা কাকে? ছেলেটাকে তুলে ধর, আমি নিয়ে নিচ্ছি। অমনি কোথা থেকে দুটো হাত এসে নিয়ে নিল ছেলেটিকে। লক্ষ্মী আচার্যি শ্মশানে ছিলেন। সেই হাত দুটো ছেলেটাকে নিয়ে আচার্যির পায়ের কাছে নামিয়ে রাখল। আচার্যি বললেন, এখানে রাখলি কেন? শয়ের উপর শুইয়ে দিয়ে আয়। অমনি পেছন থেকে ছেলের মা কেঁদে উঠল। মাগো, না না, আতরের ছেলে, ওকে শয়ে শোয়াবেন না আচার্যি মশাই, কচি গা, বড্ড লাগবে। আচার্যি গম্ভীর গলায় বললেন, তুই এখানে এলি কেন? তোকে না খালের ধারে বসতে বললাম? ক্ষমা করুন আমাকে, আমি থাকতে পারলাম না। আচার্যি বললেন, ঠিক আছে, এসেছিস যখন বস, কথা বলবি না, উঠবি না। তারপর কাকে যেন উদ্দেশ্য করে বললেন, কই রে, যা শয়ের উপর ওকে রেখে আয়। অমনি সেই হাত দুটো ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে শয়ের ওপর রেখে এলো। ছেলে তো নয়, লাল রক্ত মাংসের ডেলা একটা, কখনো নীল, কখনো লাল, কখনো সবুজ, কখনো হলুদ হয়ে যাচ্ছে ছেলেটার গায়ের রং। ছেলের মা অধীর আগ্রহে বসে রইল। রাত যখন শেষ হয়ে আসছে, আচার্যি তখন ছেলের মাকে বলল, যা, এবার তোর ছেলে নিয়ে তুই ঘরে চলে যা। মা তো আনন্দে লাফিয়ে উঠল, জয় আচার্যি মশাই জয়, জয় আচার্যি মশাই জয়। উঠো না, বসো বলে শয়ের দিকে তাকিয়ে ছেলেটাকে ডাকলেন তিনি। আয়, উঠে আয়। মা তো অবাক, 4 দিনের ছেলে উঠে আসবে কি? কিন্তু উঠে এলো ছেলেটি। আচার্যির ভেলকিতে সব কিছুই সম্ভব হয়। 4 দিনের ছেলে পা পা করে এগিয়ে এসে মায়ের কোলে শুয়ে পড়ল। আচার্যি বললেন, যা, খুব বেঁচে গেছিস এই যাত্রা, আর কোনো ভয় নেই। সাবধানে রাখিস, কাল একটা মাদুলি করে দেব, সেটা ছেলের গলায় পরিয়ে দিবি। মা ছেলেকে নিয়ে চলে গেল। লক্ষ্মী আচার্যির যশের ধারা গড়িয়ে পড়ল দেশ থেকে দেশান্তরে। এইভাবে দিন যায়। একদিন আচার্যি যখন হরার ডাঙায় যাচ্ছিলেন,
পালকি বইতে বইতে ভূতেরা তখন বলল, আচ্ছা গুনিন, গুনিন তখন নেশায় চুর। কি রে? আচ্ছা তুই এত সাহস পেলি করতে গেলে? কেন? আমার মা ব্রহ্মময়ীর কাছ থেকে পেয়েছি। সত্যি গুনিন, তোর মতো সাহসী লোক একজনও দেখিনি আমরা। আচ্ছা তুই কি কোনো কিছুতেই ভয় করে না? এই যে আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াস, হাজার হলেও মানুষ তো তুই। না, তোরা দেখছি ভূত তো ভূত। ভয় থাকলে কখনো তোদের কাঁধে চেপে ঘুরে বেড়াই? তা বটে, তা বটে। কিন্তু তোদের মতলবটা কি বলতো? আর হঠাৎ একথা জিজ্ঞেস করছিস যে? না, মতলব আর কি, হাজার হলেও তুই আমাদের মনি, তাই জিজ্ঞেস করছিলাম। যদি তোর কোনো কিছুতে ভয় ডর থাকে তবে সেই ভয়টা আমরা ভেঙে দেব, এই আর কি। এ কথা রোজই হয়। আচার্যি বলেন, তোরা বেটারা জ্বালিয়ে মারলি, আমার আবার ভয় কি? ভূতেরা বলে, বল না গুনিন। আচার্যি বলেন, আমি কাউকে ভয় করি না, কোনো বেটাকে ভয় করি না। অন্য দিনের মতো সেদিনও সন্ধ্যের পর ভূতেরা আচার্যির পালকি বয়ে আনছিল। আচার্যির সেদিন দারুণ নেশা করেছিলেন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তা সত্ত্বেও তিনি বৃষ্টিকে উপেক্ষা করে তিনি শ্মশানে যাচ্ছিলেন জপ করতে। অন্য দিনের মতো সেদিনও ভূতেরা বলল, বল না গুনিন, তোর কিসে ভয়? আচার্যি বললেন, ভয় আবার কিসের? বল না বাবা। নেশায় আরক্ত চোখ দুটিকে একবার চারিদিকে ঘুরিয়ে আচার্যি বললেন, একান্তই শুনবি তাহলে? হ্যাঁ হ্যাঁ, শুনবো শুনবো। ভয় অবশ্য তেমন কিছু নয়, তবে 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 কি বল না? শ্মশানে নামবার মুখে যে শেওড়া গাছটা আছে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ওই গাছের ডালে তো শশধর নাপিত গলায় দড়ি দিয়েছিল। হ্যাঁ, ওই শেওড়া গাছের ডাল থেকে একটা হুট ট্যাঁটারু পাখি রোজ ডেকে ওঠে। ডাকি, রোজ ডাকি। ওই পাখিটা যখন আচমকা ডেকে ওঠে তখন কেন জানি না আমার ভেতরটা ছেদ করে ওঠে। এই যা, আর কিছু নয়। এই কথা তা আমাদের আগে বলিসনি কেন গুনিন? দেখ না, আদি বেটাকে শেষ করে দিচ্ছি। দিবি? তাই দে, একেবারে খতম করে দে বেটাকে। সে কথা আবার বলতে? কিছুক্ষণ পরেই হরার ডাঙা এসে গেল, আর চরের ঢালে শ্মশানে নামার মুখেই বিপর্যয়টা ঘটে গেল। ঘুটঘুটি অন্ধকার, বনে বাদারের ভেতর থেকে পাখিটা বিকট স্বরে ডেকে উঠল সেদিন। চমকে উঠলেন গুনিন, আর সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন তার পালকিটাকে দেশলাইয়ের খোলের মতন ছুঁড়ে ফেলে দিল। অমনি কোটি কোটি গলায় তারা যেন ভীষণ রবে ডেকে উঠল সেই পাখিটার স্বর নকল করে। শুধু তারা নয়, আশপাশ থেকে, চারিদিক থেকে তখন সে কি হাসি! শ্মশানের ছ থেকে যেন হাজার হাজার কায়াহীন ছায়ারা সব এলোমেলো উঠে দাঁড়ালো। গুনিন বুঝতে পারলেন আজ আর তার নিস্তার নেই। নেশার ঘোর কেটে গেছে কখন, বুক ঢিপ ঢিপ করছে ভয়ে, ছিটকে পড়ে গিয়ে সারা গায়ে হাঁপুছি অসহ্য যন্ত্রণা। কোমরের অস্থি সন্ধিটাও ভেঙে গেল নাকি? বুকটা ভিজে ভিজে ঠেকছে, বোধহয় নাক দিয়ে রক্ত ঝরছে। আচার্যি দেখতে পেলেন দুটো আধপোড়া হাত ক্রমশ ধীরে ধীরে তার গলার কাছে এগিয়ে এসে তার টুঁটি টেপার চেষ্টা করছে। দাদু দিদাদের আসরে আজ শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা
লক্ষ্মী আচার্যির গল্প। গল্প পাঠে দীপক মুখার্জি, লক্ষ্মী আচার্যি ও কঙ্কালের ভূমিকায় মনোজ রক্ষিত, লোকদুলে ও গোবর্ধন আচার্যির ভূমিকায় তিমির বরণ দাস, প্রভু ও ভূত সুধাকৃষ্ণ মিদ্যা, ভজহরি ও রুগী রুদ্রেন্দু ব্যানার্জি, মায়ের ভূমিকায় অনুসুয়া দাস বর্মন। সূত্রধার আমি সুতপা রায়চৌধুরী, ভিডিও এডিটিং ও সাউন্ড এফেক্টসে অনুপম দাস বর্মন। তাহলে শুনতে থাকুন দাদু দিদাদের আসর।